স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই না? জি স্যার। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসেন মাইক্রোসফট এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করার পদ্ধতি, স্ক্রিন পরিচিতি, সেল কলাম রো এর পরিচিতি, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কিভাবে কাজ করে, সেলস ইনভয়েস তৈরি করা, একাধিক নিয়মে যোগ করা, নতুন রো কিংবা কলাম আনার পদ্ধতি, বর্ডার তৈরি করা। এক্সেলের কাজগুলো এমন ভাবে সাজানো হয়েছে যদি আপনি একটা ক্লাস না বুঝেন পরবর্তী ক্লাস আপনি বুঝবেন না কিছুতেই। সো প্রত্যেকটা ক্লাসে থাকা আবশ্যক, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে থাকতে হবে। এক্সেল আমাদের 7 থেকে 8টা ক্লাস চলবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে 2টা ক্লাস, ইন্টারনেট এবং কম্পিউটার উইন্ডোজ অপারেটিং 2টা ক্লাস, এই সব মিলে আমাদের প্রায় 10 থেকে 12টা ক্লাস আছে। অর্থাৎ এই মাস জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই একটা মাস সময় দিবেন, যে জিনিসগুলো বুঝেন নাই সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। কম্পিউটার যাদের নাই আশপাশে যে কম্পিউটার থাকলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যাতে এই কাজ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হবেন সেটা যাতে সলভ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড কি সেটা আমরা জানি। মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অর্থাৎ অ্যাপ্লিকেশন জাতীয় কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড হলো কম্পিউটারের একটা প্রাথমিক প্রোগ্রাম। এই প্রাথমিক প্রোগ্রাম যে ভালো করে শিখে পরবর্তী প্রোগ্রামগুলো তার জন্য শেখাটা সহজ হয়ে যায়। একটা এক্সাম্পল বলি, কোরআন শরীফ যদি শিখতে চাই, কোরআনের গ্রামার যদি বুঝতে চাই, অথবা কোরআনের ভাষা যদি তাকে বুঝতে হয়, তাহলে অবশ্যই তাকে আগে আলিফ বাতা পড়তে হবে। পড়তে হবে কিনা? আলিফ বাতাটা কি অ্যাডভান্স না বেসিক? বেসিক। বেসিক, বেসিক বিষয়। যে আলিফ বাতা পারবে না সে পরবর্তী কাজগুলো শিখতে পারবে না। যে আলিফ বাতা পারবে সে কোরআন শরীফ পড়তে পারবে, সে কোরআন শরীফের ল্যাঙ্গুয়েজ বুঝবেও এবং এর গ্রামারও সে বুঝতে পারবে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে বেসিক বিষয়টা আগে জানতে হবে। কম্পিউটারের বেসিক প্রোগ্রাম বা প্রাথমিক প্রোগ্রাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডটা ভালোভাবে শিখেছে আর অন্যান্য প্রোগ্রাম শিখতে তার হিমশিম খাচ্ছে এমনটা শোনা যায় না, বরং এমনটাই শোনা যায় যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে সে ভালোভাবে শিখেছে যারা, তারা অন্যান্য প্রোগ্রামগুলো খুব সহজে ধরে নিয়েছে। এর কারণ হলো ওইটা এমন একটা প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটা শিখলে অন্যান্য প্রোগ্রামের কমান্ডগুলো প্রায় 50% তার আয়ত্ত হয়ে যায়। যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখেছিলাম ওপেন, ক্লোজ, সেভ, সেভ এস, পেজ সেটআপ, সবকিছু মাইক্রোসফট এক্সেলও আছে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখেছিলাম কিবোর্ড টাইপ করে, সেটাও মাইক্রোসফট এক্সেলে আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যা শিখেছিলাম তার 50% প্লাস প্রোগ্রামগুলো মাইক্রোসফট এক্সেলের মধ্যে আছে। এই মাইক্রোসফট এক্সেলের যে প্রোগ্রামগুলো আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও থাকতে পারে, গ্রাফিক ডিজাইনগুলো তো থাকতে পারে, অন্যান্য যে ফ্ল্যাশ বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে 3D 2D সবগুলোতেই এই মাইক্রোসফট ওয়ার্ডের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো হয়তোবা নামে পরিবর্তন হতে পারে কিন্তু তার কাজ এক। কাট করা, কপি করা, পেস্ট করা সকল প্রোগ্রামে আছে। তার মানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলেন সেটা সবগুলো প্রোগ্রামে ট্রাই করতে পারছেন। যদি আপনি ওইখানে ভালোভাবে না শিখেন তো নেক্সট যে বুঝিনি। আচ্ছা, তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে নিয়ে এত কিছু বলার কারণ একটাই, যে মাইক্রোসফট ওয়ার্ড যারা প্র্যাকটিস ভালোভাবে করেছেন তারা নিশ্চিত থাকতে পারেন মাইক্রোসফট এক্সেল বোঝাটা আপনাদের জন্য সহজ। মাইক্রোসফট এক্সেলটা কি, মাইক্রোসফট ওয়ার্ড কি সেটা তো জানলাম, এবং সেটা প্রোগ্রামটা মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসছে। এখন যত বেশি প্র্যাকটিস করব
তত অ্যাডভান্সে বুঝতে পারবো, নতুনত্ব শিখতে পারবো, নতুনত্ব বিষয়গুলো আয়ত্ত করতে পারবো। তাহলে মাইক্রোসফট এক্সেলটা কি? মাইক্রোসফট এক্সেল এটা হিসাব নিকেশকারী সফটওয়্যার, যেটাকে আপনি ধরে নিতে পারেন একটা বৃহৎ ক্যালকুলেটর মেশিন। যদি আমরা সবাই জানি এই কম্পিউটারকেই মূলত বলা হয় ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আমাদের কম্পিউটারের ভিতর আলাদাভাবে ক্যালকুলেটরই আছে। তাহলে মাইক্রোসফট এক্সেলে কি প্রয়োজন? হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের এইটাই বিশেষত্ব যে আপনি যখন ডাটাগুলোকে ইনপুট করবেন, সেই ডাটাগুলোকে অ্যানালাইজ করে সে নতুনত্ব যে ফলটা আপনি বের করতে যাচ্ছেন, সে ফলটা নির্ভুলভাবে স্বল্প সময়ে বের করে দিতে পারে। এবং এই প্রোগ্রামের মধ্যে একাধিক সূত্র প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা বের করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের কাজই হলো হিসাব নিকেশ করা, সূত্রের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে সে আপনার যে বিষয়টা, যে ফলাফলটা আপনি চাচ্ছেন তা বের করে দিতে পারবে। মাইক্রোসফট এক্সেলের কাজই হলো হিসাব নিকেশ করা, যা সেল আকারে এবং রো আকারে করে থাকে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাকে কিভাবে ওপেন করবেন? ঠিক মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করেছিলেন, মাইক্রোসফট এক্সেলও সেভাবেই। আপনি স্টার্টে যাবেন, স্টার্ট থেকে মাইক্রোসফট অফিসে যাবেন, সেখান থেকে মাইক্রোসফট এক্সেল। আরো শর্টকাট সিস্টেম হলো রাইট বাটন ক্লিক করে স্ক্রিনে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ দুই তিনটা যে সিস্টেমটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডে, সেম সিস্টেমে আমরা মাইক্রোসফট এক্সেলটাও ওপেন করতে পারবো। এবার আসেন মাইক্রোসফট এক্সেলটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের যে কাজটা সেটা হলো মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা কোন একটা বই পড়বো, সেই বইটা কি বিষয়ের উপর, অবশ্যই সেটা আমাদের বইটা পড়ার পূর্বে জানতে হয় বইটার লেখককে, কি বিষয়ের উপর বইটা লেখা হয়েছে, বইটা কেমন হতে পারে, সবকিছু আমাদেরকে জানতে হয় বইটি পড়ার পূর্বে। যেহেতু আমরা এই প্রোগ্রামটি শিখবো, তো এই প্রোগ্রামের যে স্ক্রিনটা আছে, যে আকৃতিটা আছে, সে আকৃতি সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। মাইক্রোসফট এক্সেল কি জানলাম, মাইক্রোসফট এক্সেল ওপেন করো কিভাবে সেটাও আমরা জানলাম। এবার আসেন মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন পরিচিতি সম্পর্কে আমরা একটু জানি। মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন পরিচিতি অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। যেমন প্রথমে আছে টাইটেল বার, ডান পাশে ক্রস বাটন, রিস্টোর ডাউন, মিনিমাইজ, এবং বাম পাশে আছে অ্যাক্সেস বার, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে ছিল। এর নিচে আছে মেনু বার, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল। এর নিচে আছে রিবন বার, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল। এর নিচে আছে ফর্মুলা বার। এই যে হোয়াইট কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফর্মুলা বার বা অ্যাড্রেস বার। এই যে ফর্মুলা বার, এটাকে বলা হয়, এটা মাইক্রোসফট ওয়ার্ডে নেই, এটা এক্সেলের মধ্যে আছে। এটা এক্সেলের জন্য খাস, এর জন্যই এই প্রোগ্রাম এটা আছে। বাম পাশে দেখতে পাচ্ছেন নেম বক্স বা অ্যাড্রেস বার। এই নেম বক্সের কাজ হলো আপনি যখন যে ঘরে থাকবেন, সেই ঘরটার নামটাই এখানে দেখাবে। এটা হলো নেম বক্স বা অ্যাড্রেস বক্স। এর নিচে দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম। বাম পাশে দেখতে পাচ্ছেন 1 2 3, এগুলোকে বলা হয় রো। ডান পাশে দেখতে পাচ্ছেন স্ক্রল বার, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। ভিতরে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোকে বলা হয় সেল। সবার নিচে যে নাম্বার নেম লেখা যাচ্ছে, শব্দ শব্দ দেখা যাচ্ছে, এটার নাম হলো লেয়ার বা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট মানে হলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটা পেজ দেখেছেন, যে পেজটার নাম ছিল ডকুমেন্ট, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এই বিশাল এই পেজটার নাম হলো ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো কলাম, অনেকগুলো রো। আবার তার নিয়ম অনুযায়ী পেজ 1, পেজ 2
বা শীট 1 শীট 2 নামেও ব্যবহৃত হয়, যা এখানে দেখা যাচ্ছে। আবার চাইলে সেই শীট নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে সেল কলাম এন্ড রো, ক্যাশ মেমো, সেলের 1, সেলের শীট 2, সেলের শীট 3। তার মানে প্রত্যেকটা শীটের নাম আমরা আলাদা আলাদা ভাবে বসিয়ে দিয়েছি। এরপর আসেন নিচে দেখা যাচ্ছে আরেকটা ভার্টিক্যাল সিস্টেমের স্ক্রল বার। এর নিচে আছে স্ট্যাটাস বার, যেটার মধ্যে আমাদের ঝুম প্লাস ইন আউট করা যাবে, এবং সবার নিচে আছে স্টার্টআপ বার। তাহলে আমরা শিখলাম এখানে মধ্যে মূলত আমরা দুইটা বিষয় শিখলাম নতুন, একটা হলো ফর্মুলা বার আর একটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিট মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের পেজটাকে বলা হতো ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এই পেজটাকে বলা হয় ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা হবে ঘর ঘর আকারে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। ঠিক আমাদের ধরে নিতে পারেন এই ঘরগুলো অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের মতো কাজ করে। অর্থাৎ বাম পাশে তো দেখতে পাচ্ছেন উপরে এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন 1 2 3, এগুলোকে বলা হয় রো। এরকম এ বি সি ডি কলামের দিক দিয়ে প্রায় 256-র অধিক কলাম আছে একটা পেজে। একটা পেজের মধ্যে এভাবে 256টা কলাম আছে, এবং 1 2 3 সিস্টেমে একটা পেজের মধ্যে প্রায় 10 লক্ষর উপরে আছে। প্রায় কি আছে? 10 লক্ষর উপরে এভাবে ঘর আছে, কলাম, রো। দেখেন এখানে দেখা যাচ্ছে সবার নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে 10,48,576টি রো আছে, রো। অর্থাৎ আপনি একটা শীটের মধ্যে প্রায় 10.5 লক্ষ ডাটা এন্ট্রি করতে পারবেন, যা কলাম আকারে যদি আপনি ধরেন সেই ক্ষেত্রে আরো 256টা কলাম পাচ্ছেন। তাহলে আপনি ধরে নেন যদি এমন হয় আপনার ডাটাটা এক লাইনের, সেই ক্ষেত্রে 256 ইন্টু 10 লক্ষ। তাহলে দেখেন আপনি কত লক্ষ আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন শুধুমাত্র একটা শীটে। এই হলো আমাদের মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন পরিচিতি। স্ক্রিনটা যেটা আমরা দেখতে পাচ্ছি কলাম এবং রো, আমাদের সকল কার্যক্রম, আমাদের সকল কাজগুলোর ফলাফল এই কলাম এবং রোর মাধ্যমে হয়ে থাকে। আমরা যেটাই করি না কেন সেটা আমাদের কলাম এবং রোর মাধ্যমে হয়ে থাকবে। এর একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আপনার 10টা স্টোর রুম আছে, আপনি পণ্য বিক্রি করেন বল অথবা অন্য কিছু, ধরে নিলাম বল বিক্রি করেন। আপনার 1 নাম্বার গোডাউনে আপনি যদি 10টা বল রাখেন, সে 10টা বলের যে গোডাউনে থাকবে সেই গোডাউনের কতটা বল আছে সেটা আপনার এই ফর্মুলা বারে দেখাবে। সেকেন্ড নাম্বার হলো আপনি যদি আরেকটা গোডাউনে কিছু রাখেন, সেই গোডাউনের ফলাফলটাও আপনার এই ফর্মুলা বারে দেখাবে। এভাবে আপনি যখন যে গোডাউনের মধ্যে রাখবেন সেই গোডাউনের ফলাফলটা আপনার ফর্মুলা বারে দেখাবে। যখন ওই ঘরের মধ্যে আরো নতুন অ্যাড হবে সেটাও আপনার এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর যখন ওই ঘর থেকে কোনো কিছু মাইনাস হবে তখন অটোমেটিকলি এটা মাইনাস হয়ে যাবে। এটাই হলো এক্সেলের বিশেষত্ব, যে অটোমেটিক সে কাজ করে। এখন দেখেন আপনি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই একটা ঘর মানে হলো এক একটা গোডাউন। প্রত্যেকটা গোডাউনের একটা নাম আছে, সেই নামটা বোঝার জন্য দুইটা রাস্তা দেখতে হয় তাকে। একটা রাস্তা হলো কলামের, আরেকটা হলো রো। দুইটার সমন্বিত এই সেলটার নাম তৈরি হয়। যেমন এই সেলটার নাম কি সেটা বোঝার জন্য আমরা দুইটা জায়গা দেখব। নাম্বার 1 কলাম এন্ড রো, যেটা হলুদ কালারে মার্ক করা থাকবে। নাম্বার 2 আমাদের নেম অ্যাড্রেস, তার মানে হলো আমার যেই পয়েন্টারের মধ্যে, অর্থাৎ যে সেল পয়েন্টের মধ্যে সেল পয়েন্টারটা আছে, যে ঘরের মধ্যে সেল পয়েন্টারটা আছে ওই ঘরের নামটাই হলো E18।
E18টা বোঝার জন্য দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো এখান থেকে নেম অ্যাড্রেস বার দেখবো আসলে আমি কত নাম্বার ঘরের মধ্যে আমার কার্সর পয়েন্টটা আছে, অথবা আমরা সরাসরি কলাম এবং রোটা খেয়াল করলেও বুঝতে পারবো যে আমার ই কলামে আছে এবং 18 নাম্বার রোতে আছে। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আরেকটু ক্লিয়ার হই আমরা। যেমন এখানে ABCD দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এই কলামগুলো, আর এখানে 1 2 3 দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে যে রো। এখন এই কলাম এবং রো দিয়ে আমার ফলাফলটা কিভাবে বের হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। কিভাবে দেখাবো দেখেন, যেমন আমি আমার এই একটা জিনিস মনে রাখবেন, এক্সেল এর ক্ষেত্রে যেই কোনো ফলাফল আপনি বের করতে চাইবেন প্রথমেই আপনাকে ইকুয়ালসি দিতে হবে, সমান সমান ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন যে 55 প্লাস 48 প্লাস 24, এরপরে আপনি সকলের ফলাফলটা দেখার জন্য আপনাকে কোন বাটনটা প্রেস করতে হয়? সমান সমান স্যার। সমান সমান। তার মানে হলো সমান সমানটা ক্যালকুলেটরের ক্ষেত্রে সবার শেষে ব্যবহার করি, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে প্রথমে ব্যবহার করতে হবে। মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে কি করতে হবে? প্রথমেই ব্যবহার করতে হবে। তখন কম্পিউটার বুঝতে পারবে যে আপনি আসলে যোগ, গুণ, ভাগ কিংবা বিয়োগ এইগুলো থেকে কোন একটা কাজ করতে চাচ্ছেন, কম্পিউটার তখন বুঝতে পারবে। কিন্তু আপনি সমান সমান চিহ্ন যদি আপনি ব্যবহার না করেন তখন সে কাউন্ট করবে সাধারণ টেক্সট হিসাবে। তখন কাউন্ট করবে কি? সাধারণ টেক্সট হিসাবে। যেমন আমি এখানে ব্যবহার করলাম ইকুয়ালসি। এখন দেখেন আমার 55টা কম্পিউটারের কত নাম্বার কলামে আছে, কত নাম্বার রোতে আছে বলেন দেখি? ডি কলাম 5 রো। আমি আরেকটু ক্লিয়ার করে দাঁড়ান, খুব সহজে। G5 G5 আচ্ছা খেয়াল করেন, যেমন আমি প্রথমে ইকুয়ালসি টাইপ করলাম, তাহলে 55টা আমার কোথায় আছে? D5 ডি। ডি ডি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে 55টা ডি তে আছে এবং কত নাম্বার রোতে আছে? 5 5 এ। তাহলে এখন কম্পিউটার বুঝবে, কম্পিউটার নিজে নিজে বুঝে ফেলবে যে আমার D5 নামে যে গোডাউনটা আছে, D5 নামে যে গোডাউনটা আছে সেই গোডাউনটার মধ্যে যা কিছু থাকবে তা সে যোগ করবে। যা কিছু থাকবে সে কি করবে? যোগ করবে। তাহলে যোগ করার জন্য আমাদেরকে কি দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? যোগ চিহ্ন স্যার। যোগ চিহ্ন দিতে হবে। এখন দেখেন 48 কত নাম্বার ঘরে আছে? আজকে যে E5 স্যার। এই যে তারপর 24 স্যার F5 F5। গুড। এবার আমরা এন্টার বাটন প্রেস করলাম, ফলাফল কত হলো? 127। 127। এটা একটা সিস্টেম। এখন আমরা আরেকটা সিস্টেম হিসাবটা করব। আবার টাইপ করলাম ইকুয়ালসি, আবার টাইপ করলাম কি? ইকুয়ালসি সমান সমান। এবার টাইপ করলাম 55 প্লাস 48 প্লাস 24 এন্টার। কত হলো? 127। 127 এখানে আসছে, 127 এখানে আসছে। তাহলে দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? আর কালার ভিন্ন, তাছাড়া আচ্ছা, সংখ্যা আমি কালারটাকে কালার করে দিলাম। কালারটা আমার এখানে অটোমেটিক কালার করা আছে, এই জন্য করা হয়েছে। এখন দেখেন মানগত গুণগত কোনো তফাৎ আছে? জি না স্যার। নাই। উভয়টাই কিন্তু 127, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি 55 জায়গায় দিলাম 40, 55 জায়গায় কি দিলাম? 40। তাহলে এখন দেখেন তো বাকি দুইটার মান দেখেন তো আর পার্থক্য হয়ে গেছে। কেন পার্থক্য হয়ে গেছে বলেন দেখি? আর এটা তো কলাম আর রো যেখানে দিয়েছিলেন সেখানে সে কাউন্ট করেছে, এখন কি পরিবর্তন করলেন? আর যেখানে শুধু যোগ করেছিলেন ওখানে কিছু কাউন্ট করেনি।
আমরা কিন্তু দোনোটাই যোগ করেছিলাম। একটা যোগ করেছিলাম গোডাউনের নাম দিয়ে, আরেকটা যোগ করেছিলাম সরাসরি ডিজিট দেখে, তাই না? জি স্যার। সরাসরি ডিজিট দেখে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে তো এই কাজটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। মাইক্রোসফট এক্সেলে কি প্রয়োজন? প্রশ্নটা এমন কি না? জি স্যার। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের প্রয়োজন এই জন্যই যে সে অটো কাজ করে, আর অটো কাজ করার নিয়ম হলো ঘর উল্লেখ করতে হবে, ডিজিট না। তাহলে ওই ঘরের মধ্যে যখনই প্লাস মাইনাস করা হবে তা অটোমেটিক সে কাউন্ট করবে। তো অটোমেটিক কি করবে? সে কাউন্ট করবে। কাউন্ট করবে। কিন্তু অটোমেটিক কাউন্ট করার জন্য শর্ত হলো যে ঘরগুলোকে উল্লেখ করা। আর যদি সরাসরি আপনি ডিজিট উল্লেখ করে দেন, তাহলে কিন্তু সে একবারে ফিক্সড হয়ে যাবে, আর এখান থেকে যা পরিবর্তন করেন না কেন এখানে কোনো পরিবর্তন হবে না, কেননা এদের সাথে এদের কোনো সম্পর্কই নাই। এদের সাথে এদের কি নাই? কোনো সম্পর্ক নাই। কিন্তু এই ঘরের সাথে তাদের সম্পর্ক আছে। এই ঘরের সাথে কি আছে? তাদের সম্পর্ক আছে। আমরা এই ঘর যখন হিসাব করেছিলাম তখন বলেছিলাম তোমার সাথে এই সম্পর্ক আছে, তোমার সাথে এই সম্পর্ক আছে, তোমার সাথে এই সম্পর্ক আছে। সম্পর্ক থাকাতে তার দুঃখ যখন আসবে তখনও কাউন্ট করবে, তার যখন সুখ আসবে তখনও কি করবে? কাউন্ট কাউন্ট করবে। করবে। ওকে? জি কিন্তু স্যার। এর মধ্যে কারো সম্পর্ক নাই। এখানের মধ্যে কি নাই? কারো সম্পর্ক নাই। সে দূরত্ব দেখে 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 সে কাউন্ট করে ফেলেছে। যেটা ধরে নিতে পারেন অনেকটা ইলেকট্রিক ম্যানের মতো। ওই যে বিল করে না? জি স্যার। বিল করে দেখেছেন? ইলেকট্রিক বিল গুলো করে না, কারেন্টের বিল গুলো? জি স্যার। এই যে এই ধরে নিতে পারেন এই লোকটা হলো অফিসে বসে বসে আন্দাজে মিটার নাম্বার বসা দিয়ে দিয়ে ওই বিল করে দেয় অফিসে বসে বসে। ও কিন্তু মিটার দেখতে আসে না। আর এইখানে ক্ষেত্রে এর ক্ষেত্রে হলো সে মিটার দেখে দেখে বিল করে। মিটার দেখে দেখে বিল করে, যার কারণে রিয়েল যেটা সেটাই সে কাউন্ট করে। আর এ যখন কাউন্ট করে ওই ঘরের মধ্যে দেখা গেছে বেশি হইতে পারে, কম হইতে পারে, তাই না? জি স্যার। এই হলো তফাৎ। এই তফাৎটা যদি আপনি না বুঝেন এক্সেলে কোনো কাজই আপনি করতে পারবেন না। এটা আমরা কি করলাম? যোগ করলাম, তাই না? জি স্যার। তাহলে যোগ বিষয়টা তো আমরা ক্লিয়ার। জি স্যার। এখানে যোগ করার একটা সিস্টেম শিখলাম। এখন দেখেন আমরা আমরা সাধারণত গণিতের কয়টা কাজ করি? যোগ, বিয়োগ, ভাগ, গুণন, গুণন। এই তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা যোগটা জানলাম, এবার আমরা দেখব বিয়োগ। কি ধরনের বিয়োগ? যেমন 48 থেকে আমরা 24 মাইনাস করতে চাই। 48টা কোন ঘরে আছে? 48 স্যার E5। E5। E5 দিয়ে আমরা একটা হাইফেন ব্যবহার করব। কেন হাইফেন ব্যবহার করব? মাইনাস। জি কি স্যার। বলেন? এবার আমরা 24 কোন ঘরে আছে? F5। F5। এবার আমরা F5 প্রেস করে এন্টার বাটন প্রেস করব। দেখেন কত আসছে? 24, তাই না? যেমন আমরা এখানে যদি 20 দিয়ে দিই তাহলে অটোমেটিক কাউন্ট হচ্ছে কিনা? জি স্যার। 48 থেকে যদি 20 মাইনাস যায় তাহলে থাকে কত? 28, তাই না? জি স্যার। ক্লিয়ার হয়েছেন তো এখন? তাহলে আমরা যোগ করতে পারবো, বিয়োগটাও করতে পারবো। এবার আসেন ভাগ করি। আমরা টাইপ করলাম ইকুয়াল সি, 48 কে আমরা 20 ভাগে ভাগ দেব। তাহলে 48 ভাগ 48 ভাগ 20 এমনটাই দিব নাকি E5 ভাগ F5 কোনটা দেব? E5 এমনটা দিলে তো স্যার পরে কাউন্ট করবে না পরিবর্তন গুড। হলে। এবার এভাবে যদি আমরা দিই তাহলে অটো কাউন্ট করবে না। অটো কাউন্ট করার জন্যই তো আমাদের সবকিছু। জি এজন্য স্যার। টাইপ করে ইকুয়াল সি E5 ভাগ F5 এন্টার বাটন। তাহলে কি আসলো? 2.4। আচ্ছা, তাহলে আমরা প্লাস পারলাম, মাইনাস পারলাম এবং ভাগ পারলাম। এবার আসেন গুণন। আমরা গুণন করব ইকুয়াল সি E5 ইনটু F5 এন্টার। 960 হয়। 48 ইনটু 20 দিলে কত হয়? 960। তাহলে বিষয়টা সহজ কিনা? জি কঠিন স্যার। কিন্তু না। শুধুমাত্র মাঝখান দিয়ে কোডটা ব্যবহার করবেন, যে কোডটা অপারেটরের কোড। এটাকে অপারেটর কোড বলে। কি বলে? অপারেটর কোড। অপারেটর কোড। যেমন আপনি আর সুইচ এখানে স্যার কলামের নাম্বারটা আগে দিতে হবে স্যার। কলামের নামটা আগে দিতে হবে। আগে কলাম হিসাব কাউন্ট করবে, আগে কলাম দিয়ে, তারপরে কি আপনার রো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমরা জানলাম যে
রো এবং কলাম দিয়ে কাজ হয়। আমাদের যে কোনো ফলাফলের কাজগুলো রো এবং কলাম দিয়ে হয়। আমরা যখন যে ঘরে কাউন্ট করব না কেন, কম্পিউটার এক্সেল ওই ঘরটাকে সে কাউন্ট করবে। আর কাউন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে নির্ভুল কাজ করতে হবে। এখান থেকে আবার এখান থেকে খেয়াল করতে হবে, তবে আমরা নির্ভুল কাজটা করতে পারবো। অন্যথায় কি হবে, আমাদের কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা যদি ভুল থাকে সবগুলোই ভুল যাবে। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা একটা প্রজেক্ট শিখবো। মাইক্রোসফট এক্সেল কি জানলাম, ওপেন করা পদ্ধতি, স্ক্রিন পর জানলাম, সেল রো কলামের পরিচিতি জানলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করা জানলাম। এবার সেলস ইনভয়েস তৈরি করব, অর্থাৎ একটা ইনভয়েস তৈরি করব কাস্টমার। যেমন আপনি কোন একটা দোকানে কি করছেন, সেলসম্যান হিসেবে কাজ করছেন। কি হিসেবে? সেলসম্যান। সেলসম্যান হিসেবে। এখন যখন আপনি সেলসম্যান হিসেবে কাজ করবেন, তখন কিন্তু আপনার কাছে কাজের আসবে ক্যাশ মেমো তৈরি করার জন্য। কাস্টমার বলবে যে আমাকে একটা ক্যাশ মেমো দেন। কাস্টমার যখন বলবে আপনাকে ক্যাশ মেমো দেন, যে আপনি কাস্টমারকে ক্যাশ মেমো দিতে না পারেন, তখন কি হবে? জি না স্যার। হবে না। তাহলে আপনাকে ক্যাশ মেমো তৈরি করতে হবে। ক্যাশ মেমো সাধারণত কাগজ কলমে তৈরি করে, যেটা তাদের একটা ফরম্যাট থাকে। আর যদি মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আপনি ক্যাশ মেমোটা তৈরি করেন, যদিও বা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করে না, কেননা যারা কম্পিউটারের মাধ্যমে ইনভয়েসটা তৈরি করে তাদের নিজস্ব সফটওয়্যার থাকে। তাদের কি থাকে? নিজস্ব সফটওয়্যার থাকে। আর যদি এমন হয় যে আপনার ইনভয়েস নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে কম্পিউটার থেকে এটা তৈরি করে দিতে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বিলটা তৈরি করবেন সেই বিষয়টা খেয়াল করেন। যেমন আপনি প্রথমে শিরোনামগুলো লিখে ফেলবেন। যেমন আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, টাকা বা টোটাল। যেমন একজনের কায়দা নেবে 120 পেজ, প্রত্যেকটা কায়দার দাম হলো 3 টাকা 75 পয়সা করে। এবার প্রত্যেকটা কাস্টমার যখন বলবে আপনি শুধু এন্ট্রি করবেন। এবার লিখলেন আপনি পেন্সিল লিখবে 280 টা। প্রত্যেকটা পেন্সিলের দাম হলো 2 টাকা 25 পয়সা। এবার আসেন আপনার বুক, আমপাড়া 120 পেজ, 60 টাকা 80 পয়সা। কোরআন শরীফ 18টা 96 টাকা করে। তারপর আসেন পেন, পিস 3 টাকা 60 পয়সা। এভাবে আপনি কাস্টমার যা নিবে প্রত্যেকটা জিনিস এভাবে লিখে ফেলবেন। আপনি যখন এভাবে লিখে ফেলবেন, লেখার পরে আপনার কাজ হলো ক্যালকুলেটর নেওয়া। আপনার কাজ কি হবে? ক্যালকুলেটর নেওয়া। ক্যালকুলেটর নেওয়া। কেননা আপনি তো এই কাজগুলো হাতে করতেন, কম্পিউটার যখন আপনি না করে যদি কাগজ কলমে করতেন, তাহলে তো অবশ্যই কাস্টমারকে আপনার জিজ্ঞেস করা লাগতো কি লাগবে, কায়দা কত পিস, 120 পিস। এটা কিন্তু কাস্টমার বলবে না, এটা আপনার জেনে থাকতে হবে। কেননা একজন সেলসম্যান তার দোকানের শোরুমে যে পণ্যগুলো আছে, সে পণ্যটা কোথায় আছে, কত টাকা রেট পাইকারি, কত টাকা খুচরা রেট, সবকিছু তার জেনে থাকতে হয়, না হলে সে সেলসম্যান হিসেবে যোগ্য না, তাই না? জি স্যার। আপনারা কেউ আছেন সেলসম্যান হিসেবে? নেই? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে সেলসম্যান হিসেবে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই প্রাইসটা আপনার জানা থাকবে। আপনার কাস্টমার শুধু আপনাকে বলবে কি নিবে, কত পিস নেবে, আপনি পাশাপাশি সেই প্রাইসটা লিখে ফেলবেন, পাইকারিটা। এবার আপনি যখন ক্যালকুলেটর নিবেন, এই ক্যালকুলেটর হিসাবের জন্যই আপনি এক্সেল আসছেন, যাতে নির্ভুল ভাবে তৈরি করা যায়। তাহলে এখন দেখেন 120 3 টাকা 75 পয়সা, আমি কি এটাকে ভাগ করব, যোগ করব, গুণন করব, না বিয়োগ করব? স্যার ভাগ করা লাগবে। ভাগ করা লাগবে। কি করা লাগবে? স্যার গুণ করা লাগবে টোটাল ইজের করার জন্য।
আচ্ছা, আপনার কথা অনুযায়ী বুঝে নিলাম, গুণ করা লাগবে। কি করা লাগবে? গুণ করা লাগবে। আচ্ছা, বাকিরা বলেন, ভাগ করা লাগবে না গুণ করা লাগবে না যোগ করা লাগবে? কি ব্যাপার, ঘুমিয়ে গেছেন সবাই? খান সফিউল্লাহ ভাই, মোর্শেদ আলম ভাই, মঈন ভাই, জি স্যার, টোটাল আনতে হলে গুণ করা লাগবে স্যার। গুণ করা লাগবে। গুণের বিষয়টা ভুলে গেছে নাকি আমাদের থেকে গুণটা উঠে গেছে? কোনটা বলেন? আগের কালে মুরব্বী থেকে বলতে শুনতাম আর কি, যে নুনের দাম আছে গুণের দাম নাই, নুনের দাম আছে গুণের দাম দাম নেই। নেই। তো অবস্থা হচ্ছে এমন যে এখানে যে গুণ করা লাগবে এটা মূল্যই নাই আপনাদের কাছে। এখানে যে গুণ করা লাগবে, কেন গুণ করা লাগবে? কেননা একটা কাস্টমার 120 পিস কিনে এলো, কায়দা নিল, প্রত্যেকটা কায়দার দাম যদি 3 টাকা 75 পয়সা করে হয়, তাহলে তো দুইটা মিলে কত টাকা হয় সেটা তো আমাকে এখানে লিখতে হবে, তাই না? জি স্যার। জি সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে যদি আমি গুণ না করে ভাগ করে বসে থাকি, তাহলে তো আমি সেলসম্যান হিসেবে যোগ্য না। যোগ্য না হওয়ার স্যার, জন্য আপনি যখন জিজ্ঞেস করছেন আমি বলছি, কিন্তু এই মিট করা ছিল, এই জন্য শুনতে পারেন না আপনি, খেয়াল করেন এই যে মিট করা ছিল। আপনি তো আবার সেই কবরের ইয়ে মতো মনে করে দিলেন, যে কবর যিনি থাকেন ওনার আশপাশে যখন মানুষ আসা যাওয়া করে তখন ডাকতে থাকে তাকে, কিন্তু আমরা তো স্যার আমি বাড়িতে আসছি তো, নেটওয়ার্কের সমস্যা, বারে বারে বের হয়ে যাচ্ছি ক্লাস থেকে, আবার নেটওয়ার্কের প্রবলেমের কারণে বের হয়ে আবার ঢুকতে হচ্ছে, এই কারণে আর কি মিট আনমিট হচ্ছে। ও, আচ্ছা ঠিক বাড়িতে আছে, আসছি। তাহলে আমরা তো সবাই ক্লিয়ার বুঝলাম। তার মানে আমাদের এখানে পণ্যটা কি করতে হবে? গুণ গুণ করতে হবে। করতে হবে স্যার। গুণ করতে হবে। গুণটা কিভাবে করব এটা আমি আপনাদেরকে বলবো না, গুণটা কিভাবে করব এটা আপনাদেরকে শিখাবো না, আপনারাই নিজে নিজে শিখে নেন। বলেন কি করতে হবে আমাকে এখানে? স্যার প্রথমে সমান সমান দিতে হবে, ইকুয়াল টু দিয়ে এরপর বি CO B2 ইন্টু B2, তারপর B2 দিতে into হবে C2। C2। আচ্ছা, জি একজন একজন বলেন, সিরিয়ালে একজন একজন বলেন, তাহলে এই ঘরে কি করতে হবে আরেকজন বলবেন। স্যার এটা গুণন করতে হবে স্যার। বলেন, একজন একজন করে বলেন। স্যার বি মানে ইকুয়াল টু দিয়ে B3 দিয়ে গুণন দিয়ে তারপরে C3 দিতে হবে। গুড, আরেকজন বলেন। স্যার এখানে সমান 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 দিয়ে সমান B- B4 গুণ BC আর মানে C4 আরেকজন বলেন। স্যার এখানে সমান সমান দিয়ে B5 ইন্টু C5। আমরা যখন আসরের পরে বা এশার পরে হাজিরা দিতাম, হাজিরা, হাজিরা চিনেন তো? জি জি জি। হাজিরা তো আমরা পার্শ্ববর্তী একজনকে বলে দিতাম যে আমার হাজিরা এসে তুই লাভবাহিক বলিস। আপনারা কথা এরকম বলে করছেন চলে স্যার? যেত। আমরা না শুধু। তাহলে এখন বুঝেন, একজন একজন করে বললাম, তিনজনেই বারবার ওই যে রিপিট হচ্ছে, বাকিরা কিন্তু চুপ। বাকিরা আপনাদেরকে বলে দিচ্ছে যে আমাদের পালা যখন আসবে তখন আবার তোমরা সিরিয়াল করে শুরু করো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলা লাগবে না, এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে না তো? জি স্যার। জি স্যার। এখন আপনাদের একটা ম্যাজিক দেখাবো। কি দেখাবো? একটা ম্যাজিক ম্যাজিক। দেখাবো। ম্যাজিকটা হলো এই যে আপনাদের প্রত্যেকটা মানুষের নাম আমাদের কি করতে হবে, এখানে ক্যালকুলেটর দিয়ে 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 বসাইতে হবে। এখানে আইটেম আছে কয়টা আমাদের? 10টা। কয়টা আইটেম আছে? 10টা। 10টা স্যার। 10টা আইটেম আছে। তো এখানে তো ঘর আছে কতটা? 11টা। তাহলে 10টা আইটেম কেমনে হলো? তো 11টা হওয়ার কথা। স্যার একটা প্রথমটা তো যে হেডলাইন item লেখা হয়েছে। স্যার। একটা তো হেডলাইন চলে গেছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে 10টা আছে বলি হয়তো ক্যালকুলেটর দিয়ে দেখে দেখে বসিয়ে দিতে পারবো। কাস্টমার যদি আপনার কাছে 1000টা চাই, 1000টা বাদ দিলাম, হয়তো 70-80টা যদি পণ্য নিয়ে আসে যে আমার এই পণ্যগুলো লাগবে, তখন আপনি কি করবেন? একটা কাস্টমার বিদায় করতে হলে সারাদিন পার করে দিবেন, তাই না? জি স্যার, এভাবে করতে গেলে সময় লাগে। আপাতত সেরকমই মনে হইতেছে স্যার। আপাতত সেরকমই, কিন্তু কাস্টমার জি তো বিদায় করতে হবে। কিন্তু জি এভাবে জি। যদি আপনি করেন তাহলে আপনাকে রেখে কিন্তু দোকানদার পোষাইতে পারবে না। আপনাকে তা না বিল হলে করতে হবে, চাকরি লাল কারণ টিকিট আপনি দিয়ে দেবে। যদি
হ্যাঁ, বিল তৈরি করতে যদি আপনি সারাদিন পার করে দেন, তাহলে আপনি কাস্টমারের মাল তৈরি করতে কয়দিন লাগে, তাই না? জি বিষয়টা স্যার। তেমন। হ্যাঁ, এক্সেলের ক্ষেত্রে স্যার। আরেকটা বিশেষত্ব হলো এটা যে আপনি একটা ম্যাজিক পয়েন্টের মাধ্যমে সকল ঘরের ফলাফলটা মুহূর্তে বের করতে পারবেন। সেটার জন্য আপনাকে বের করতে হবে প্রথম ঘরের ফলাফলটা। যেমন প্রথম ঘরের ফলাফলটা কি আছে বলেন? B2 P2 সমান B equal to B2 into C2 C2 হলো? এই দেখেন আমি এখানে x2 দিলাম, যার কারণে ফলাফলটা আসে নাই। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, যে ঠিক অ্যাড্রেস বারে যেতে হবে, অর্থাৎ ফর্মুলা বারে, সেখানে গিয়ে আমরা এটাকে সি বানিয়ে দিব। এবার আমরা এন্টার বাটন প্রেস করব। তাহলে এখন দেখেন আমরা এই ঘরটা দুইটা মিলে B2 ইনটু C3 ঘরের ফলাফলটা আমরা নিয়ে আসলাম। আপনার জি। কার্সর পয়েন্টারটাকে যেই ঘরে রাখবেন সেই ঘরের মধ্যে একটা ডট পয়েন্ট পাবেন, ডট। যেখানে যাক, সে যেখানে যাবে তার একটা হাতিয়ার নিয়ে সে চলে, সে হাতিয়ার নামটা হলো ডট পয়েন্ট। সে হাতিয়ার নামটা কি? ডট পয়েন্ট। ডট পয়েন্ট এখানে দেখেন তো আপনার ডট পয়েন্টটা পাচ্ছেন কিনা? জি স্যার। উপরে উপরে আছে, উপরে বাম পাশে। সবাই খেয়াল করেন, উপরে বাম পাশে ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন? কই স্যার? স্যার ওই আপনার ওই স্যার, এই এক্সট্রা তো থাকলে সহজে দেখতে পারতাম। একটা তিলক ফোঁটা কপালে দেয় না, তিলক ফোঁটা জি দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছে না? এটা কি স্যার এই সেলের যে মধ্যে আমার এই স্যার? একটা কালো একটা ঘর, জি জি এইটার মধ্যে আমার কোনো তিলক ফোঁটা আছে কিনা? জি স্যার আছে। বাম পাশে, উপরে, ডান সাইড নিচে স্যার, আমাকে একটু ডান বলতে। সাইডের নিচে। গুড। জি আমি স্যার এক্সেলে সবসময় উলট কথা বলবো, কি জন্য জানেন? এক্সেল জিনিসটা না বোঝার জন্য। বুঝাইতে পারলে পুরা ক্লাসটাই বৃথা। এর জন্য প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে তার বিপরীতটা বলবো, যেটা আপনারা খুঁজে নিতে হবে রিয়েলটা কোনটা। অর্থাৎ আমাদের বিহুশ হয়ে ক্লাস করা যাবে না, হুশ রেখে করতে হবে, হ্যাঁ, তাহলে এখন গম বাদ দেখেন দিয়ে। এই যে সেল পয়েন্টের মধ্যে একটা ডট পয়েন্টার আছে, জি দেখতে পাচ্ছেন? এটাকে জি স্যার। ফিল ডাউন জি স্যার। পয়েন্টার বলে, অনেকে ম্যাজিক পয়েন্ট বলে, অনেকে সেল পয়েন্ট বলে। যে যেটাই বলুক না কেন, এর একটা শক্তি যেটা কাজ করে সেটা হলো, যখন আপনি কোন এক ঘরের ফলাফলটা বের করবেন উপরের, এরপর ঠিক জি। ওই জায়গার মধ্যে ধরবেন, ওই ডট পয়েন্টের মধ্যে। যখন ডট পয়েন্টের মধ্যে যাবেন, আপনার মাউস পয়েন্টারটা আপনার ব্ল্যাক প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্ল্যাক প্লাস। এখন নরমালি কিন্তু দেখেন হোয়াইট প্লাস আছে, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। জি তো জি যখন ওই জায়গায় নিয়ে যাবেন তখন কিন্তু ব্ল্যাক প্লাস হয়ে যাবে। যখন ব্ল্যাক প্লাস হবে তখন ধরবেন, টান দেব। কানটাকে ধরে সোজা নিচের দিকে গড়াইয়ে নিয়ে যাবেন। যখন নিচের দিকে ড্রাগ করবেন, দেখেন প্রত্যেকটা ঘরের ফলাফল সে চলে আসছে। আসলেই ম্যাজিক স্যার। প্রত্যেকটা ঘরের ফলাফলটা কি হয়ে গেছে? চলে আসছে। এই যে প্রত্যেকটা ঘরের ফলাফলটা আসছে, আপনি কিভাবে পেলেন? প্রথম ঘরটা ফলাফলটা বের করে আপনি ম্যাজিক পয়েন্টের মাধ্যমে ড্র্যাগ করলেন। ম্যাজিক পয়েন্টের মাধ্যমে যখন ড্র্যাগ করবেন, ঠিক কম্পিউটার তখন বুঝে ফেলবে এর হিসাবটা এখানে, এর হিসাবটা এখানে, এর হিসাবটা এখানে আপনি চাচ্ছেন, তাই হিসাবটা সে এখানে বের করে দিল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে আপনাকে আর ক্যালকুলেটরের ভেজালের কাজ নেওয়া লাগলো না, খুব সহজে আপনি হিসাবটা বের করতে পারলেন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এইখানের মধ্যে মূলত অনেক সময়টা, সহজ। এই কাজের মধ্যে মূলত সময়টা যাবে কোথায় বলেন দেখি আমাকে? প্রথম লাইনে এই যে হেডলাইনের পরের প্রত্যেকটা লাইনে। লাইনে, অর্থাৎ যেটাকে বলা যায় যে টাইপিং। যার যত বেশি জি। টাইপিং গতি হবে, সে তত দ্রুত কাজ করতে পারবে। কেননা এখানে সূত্রের মধ্যে কোনো সময় লাগছে না। এখানে সূত্রের মধ্যে কি হচ্ছে না, কোনো সময় লাগছে সময় না। লাগছে না। সময় যেহেতু লাগছে না, তাহলে তো আমার এখানে সময় যেটা লাগবে সেটা হলো টাইপিং। টাইপিং যত দ্রুত গতিতে হবে আমি তত দ্রুত গতিতেই এই কাজটা কমপ্লিট করতে পারবো। ওকে, জি স্যার। জি এবার আসেন
আমরা এবার টানবো টোটাল, কেননা কাস্টমার কিন্তু আপনাকে 420 একবার, আবার 630, আবার 936, এবার টাকা ভেঙে ভেঙে দিবে না, আপনাকে একত্র দেবে। একত্রের জন্য তো জি। আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কত টাকা বিল হয়েছে, আপনি বলবেন ভাই আপনার কম্পিউটার হিসাব করেন 450, 630, 936, নাকি? না স্যার, কাস্টমার তখন বলবে মিয়া আমার সাথে আপনি মস্কারি করেন, ফাইজলামি করেন তাই বলবে, বলবো। সেটা বলেন আমাকে। কারণ আপনি যদি তখন বলেন ভাই কম্পিউটারের টোটাল বিল হিসাব করা যায় না, তখন কি করবেন আপনি? মান সম্মান তো আপনি নষ্ট করবেন, তাই না? জি মান স্যার, সম্মানই না, নষ্ট শুধু করার কাস্টমার দরকার হারাই নেই। ফেলবো। এইখানে একটা ম্যাজিক আছে, এখানে কি আছে? আর একটা একটা ম্যাজিক আছে। যোগ করার সিস্টেম 4টা। কয়টা? 4টা, যোগ করার সিস্টেম 4টা। 4টা। যেমন আমি এক্সাম্পল টোটাল লিখলাম বোঝানোর জন্য যে আমরা এখানে যোগ টানতে চাই। আমরা প্রথম টাইপ করলাম ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পরে আমরা যোগ করব কি ডি, সি, বি, ই, না কোনটা? ডি, ডি। তাহলে জি প্রথম স্যার, থেকে শুরু করব আমরা। তাহলে কি আছে বলেন দেখি প্রথমে? D1, D1 D2 স্যার, D2 জি প্লাস, স্যার, বলেন, D3, D3 প্লাস, D4, D3 প্লাস, D4 প্লাস, D5 প্লাস, জি স্যার, D6 প্লাস, D7 প্লাস, প্লাস, D8 D7 প্লাস, প্লাস, D8 প্লাস, D9 D9 প্লাস, প্লাস, D10 প্লাস, D10 প্লাস, D11 প্লাস। D11। এন্টার। দেখেন কত আসলো? 9504। 9504। 9504। এটা কিভাবে আনলাম? প্লাস 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 দিয়া, তাই জি না? স্যার, জি স্যার, জি। এখন দেখেন আরেকটা সিস্টেম শিখেন, এটা আরেকটু সহজ। ইকুয়ালস এ টাইপ করার পরে আমরা ক্লিক করব, প্লাস, ক্লিক প্লাস, ক্লিক প্লাস, ক্লিক প্লাস, এন্টার। তাহলে লেখা লাগলো কিছু? জি না স্যার, ওইটার থেকে আরেকটু সহজ হলো কিনা? জি এটা স্যার। অনেক সহজ এটাতে। আচ্ছা, আর এখানে যে প্লাস ক্লিক করাতে প্লাস হলো, এটা কি শুধু প্লাসই হবে, এটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই? না আমি তো যোগ করব, মাইনাস কিভাবে হবে? জি স্যার। যোগ তো আর মাইনাস কে বলে না। না স্যার, এখানে তো যে আপনি কি বলে সমান সমান দেওয়ার পরে ক্লিক করলেন আর ওটা প্লাস হলো কেন? ওটা তো মাইনাস হতে পারছে, তো কিভাবে না বুঝবেন? প্লাস, ও না আমি তো প্লাস কিবোর্ড থেকে টাইপ করে যাচ্ছি। ও জি স্যার, আমি মাউস দিয়ে ক্লিক করেছি আর টাইপ করেছি, যেটা আমাকে লেখা লাগতো D3, D4, যেটা আমার কিবোর্ডে লেখা লাগতো সেটা আমি ক্লিক না লিখে ক্লিক করে এটাকে মার্ক করেছি, কম্পিউটার যাতে বুঝে ফেলেছে। জি স্যার, ওকে, জি স্যার, এটা দুটো সিস্টেম। তৃতীয় নাম্বার সিস্টেম হলো ইকুয়ালসি সাম। সাম মানে হলো যোগ করার একটা সূত্র। প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ফর্মুলার মাধ্যমে, সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো বের করতে পারবো। তার মধ্যে আজকে প্রথম সূত্রটাই হলো যোগের সূত্র, যেটার নাম হলো সাম। যেটার নাম কি? সাম। সাম টাইপ করার পরে সাম। আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এবার আমরা প্রথম ঘরটা ক্লিক করব। প্রথম ঘর ক্লিক করার পর আমরা একটা ক্লোন টাইপ করব, ক্লোন। এবার শেষ ঘর আবার ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। সূত্রটা দেখেন, আমরা টাইপ করলাম ইকুয়ালসি সাম, প্রথম ঘর ক্লিক করলাম, ক্লোন ব্যবহার করলাম, শেষ ঘর ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বাটন প্রেস করলাম। আমি যদি ক্লিক না করতাম তাও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র সূত্রটা লিখে ফেলতাম। আমি সূত্রটা কিভাবে লিখতাম? ইকুয়ালসি সাম ফার্স্ট ব্র্যাকেট D2 ক্লোন D11 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল। এবার আমরা এন্টার বাটন প্রেস করব। ফাইনাল স্যার ক্লিক হয় নাই তো স্যার, এই জন্য D11 হয়ে গেছে। D11, তাহলে 9500 চারটা আসলো কিনা? জি স্যার, জি। তো তিনটা সূত্র ব্যবহার করলাম, তিনটার ফলাফল এক, তাই না? জি স্যার, জি। আচ্ছা, প্রথমটা থেকে দ্বিতীয়টা সহজ হলো কিনা? জি স্যার, জি। দ্বিতীয় থেকে এখন যেটা দেখালাম সেটা আরো বেশি সহজ। আরো বেশি সহজ। এটা এবার তবে আসেন, সবটা মনে রাখতে। এবার আছেন একটা ম্যাজিকটা শিখি, সেটা হলো আমি কোনো কিছু লিখবো না, জাস্ট কমান্ডের মাধ্যমে টোটালটা কাউন্ট করব। আর সেটা হলো আমার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন অটো সাম। অটো সাম
অটো সামের মধ্যে আমরা দুইবার ক্লিক করব 1 2 দেখেন চলে আসছে এটা নাও ফলাফলটা চলে আসছে। তার মানে হলো সহজ রাস্তা বের হওয়াতে পেছনে যে রাস্তাগুলো ছিল, পেছনে যে নিয়মগুলো ছিল সেগুলো কি হয়ে গেল? বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল। তাহলে আপনারা এই সূত্রটা কখন ব্যবহার করবেন? 13টা সূত্র লাগে ক্ষেত্র বিশেষ, কিন্তু এই সূত্রটা সবচেয়ে বেশি লাগে। কারণ হলো আমাদের যোগ করার দরকার, আমরা দুইবার ক্লিক করলাম, ফলাফল বের হয়ে গেল। এটা 10টা আইটেম বলে হয়তো আমরা বুঝি না, যখন শত শত আইটেম হবে তখন আমাদের এটার দরদটা বুঝে আসবে, এই রে কত সময় বেঁচে গেল রে আমার। শুধু সময় বাঁচবে না, আপনার এই কাজটা 100% কি হবে? নির্ভুল হবে। নিখুঁত হবে। 100% আপনি যদি ক্যালকুলেটর হিসাব করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এখানে কোনো ভুল হবে না। শুধুমাত্র প্রথম সূত্রটা যদি কারেক্ট দিতে পারেন, পরবর্তী কাজগুলো সেম ভাবে হবে। কাজ কমপ্লিট। আমরা চাচ্ছি যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ অটো সামে যদি আমরা পেয়ে যাই, তাহলে পিছনের যে কঠিন রাস্তাগুলো ওইগুলো কি মাথায় রাখার দরকার আছে? কঠিন না, পেছনের কাজগুলো কেন আপনি ইয়ে করবেন, জি পেছনে এগুলো কেন করবেন সেটা কিন্তু আস্তে আস্তে সামনে বুঝতে পারবেন, যে অটো সাম যে সব জায়গায় ব্যবহার করা যাবে না, এটা জি, তখন জি। বুঝতে পারবেন সামনের প্রজেক্ট গুলো, জি স্যার, জি। সামনের প্রজেক্ট গুলোতে এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা এখন দেখেন, আমরা চাচ্ছি যে আমাদের কাজটাকে প্রিন্ট করব, এর জন্য আমরা চলে যাব ফাইল থেকে প্রিন্ট প্রিভিউতে, প্রিন্টে যাব, অথবা আমরা চাচ্ছি এটাকে প্রিভিউ করে দেখতে, এর জন্য আমরা অ্যাক্সেস বার থেকে প্রিভিউতে ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো আমাদের কাজটা কেমন হয়েছে। এই যে আমাদের কাজটা আমরা যদি প্রিন্ট আউট করি, এখন এই সিস্টেমে প্রিন্ট আউট হবে, কিন্তু আমরা চাচ্ছি যে ঘর ব্যবহার করতে, ঘর আমরা যদি ঘর ব্যবহার করতে চাই, তাহলে ঘরটা আমরা কিভাবে করবো, অর্থাৎ বর্ডার, ঘরটা ব্যবহার করার জন্য আমাদেরকে মার্ক করতে হবে। সিলেক্ট করলাম, এখানে দেখেন দেখতে পাচ্ছেন ফন্টের এখানে একটা গেঞ্জি দিতে পারবো। যেভাবে আমরা বর্ডার গুলো শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, সেম সিস্টেমে আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। এখন দেখেন সবগুলোতে বর্ডার হয়ে গেছে। আগে যেগুলো আমরা দেখতে পেয়েছি এগুলো আমাদের কাজে ফরম্যাট ছিল, আর এখন রিয়েল বর্ডার হয়েছে এটা। এখন আমরা যদি প্রিন্ট আউট করি তখন আমাদের এটা কি হবে, বর্ডার সহ আসবে। এখন দেখেন আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, এটা শো করছে, ঠিক আছে। এবার দেখেন বিলটা তৈরি করলাম, ঠিক আছে, বিলটা কার, কত তারিখের, কোন প্রতিষ্ঠানের, এগুলো তো কিছুই নেই, জি আছে? স্যার। না স্যার। তাহলে এই ঘরটা আমাদের উপর একটা ঘর বাড়ানোর দরকার। উপরে ঘর বাড়ানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা চলে যেতে হবে আমাদেরকে ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে ইনসার্ট কি বাড়াবো, রো বাড়াবো না কলাম বাড়াবো? রো বাড়াবো আমরা স্যার। বাড়াবো রো বাড়াবো। তো সুতরাং আমরা রোজে ক্লিক করলাম, দেখেন উপরে একটা রো চলে আসবে, এই যে রো চলে আসছে। রো আসছে ঠিকই, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে আসছে। আমাদেরকে কি করতে হবে, চারটা ঘরকে অ্যাডজাস্ট করতে হবে। চারটা ঘরকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে স্যার। অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে মার্জ এন্ড সেন্টার ক্লিক করতে হবে। ফলে কি হবে, চারটা ঘর একত্রে মার্জ হয়ে যাবে। এবার লেখেন আমরা কি লিখতে চাই, এখানে এক্সেলের ক্ষেত্রে একই ঘরের মধ্যে একাধিক লাইন যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ঘরের নিচে কার্সরটাকে নামানোর জন্য ইন্টার বাটনের সাথে একটা অল্টা বাটন ধরতে হবে। শুধু ইন্টার বাটন প্রেস করলে পরবর্তী ঘরে কিন্তু এটা কার্সর পয়েন্টটা চলে যাবে। আর যখন অল্টা ধরে ইন্টার বাটন প্রেস করবেন, তখন ওই ঘরের মধ্যেই ওই লাইনের নিচের লাইনে কার্সর পয়েন্টটা আসবে। এবার আমরা এন্টার বাটন প্রেস করলাম, লেখার পরে যখন আমরা এন্টার বাটন প্রেস করব, তখন হয়তো আমাদের লেখাটা কি হয়ে যাবে, লুকিয়ে যাবে। দেখেন আমার লেখাটা কিন্তু লুকিয়ে গেছে, কারণ হলো কোন কলাম কিংবা কোন কলাম কিংবা কোন রো যদি একাধিক লাইনটা এত বড় হয় যা তার নির্দিষ্ট কলামের মধ্যে না থাকে, তখন আপনাকে বুঝতে হবে কলামটাকে বা রোটাকে বাড়াইতে হবে, বড় করতে হবে।
কোন কলাম কিংবা কোন রোকে যদি বড় করতে চান, প্রত্যেকটা কলামের পরে, প্রত্যেকটা কলামের নামের পরে একটা দাগ যেটা আছে, সেই দাগটাকে ধরে এভাবে বড় ছোট আপনি করতে পারবেন। এভাবে যদি আপনি কলাম রোটাকে বড় করতে চান, 1 2 3 প্রত্যেকটার মধ্যে দাগ আছে, সেই দাগটাকে ধরে নিচের দিকে টান দিলে এটা বড় হবে। যতটুকু পরিমাণে বড় দরকার ততটুকু পরিমাণ আপনি এভাবে বড় ছোট করে নিতে পারবেন। এটাকে আপনি বর্ডার দিয়ে দেন, অল বর্ডারস। এখন দেখেন প্রিন্ট প্রিভিউতে দেখেন এই যে বর্ডারটা হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এই প্রজেক্টটা অবশ্যই সকলে করবেন। এক্সেল এই প্রজেক্টটা যদি আপনি করতে পারেন, আগামী ক্লাসে আমরা সেলার শীট 1 2 3 তিনটা ফরম্যাট আমরা শিখব। তিনটা ফরম্যাট আমাদের জন্য বোঝা সহজ হবে তখনই যখন আমরা এটা ভালোভাবে শিখব। কেননা আমার এক্সেলের মধ্যে কাজগুলো সাজানো এভাবে যে একটা বুঝতে পারলে বাকিটা বোঝাটা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু যে পূর্বে ক্লাসটা বোঝে না, নতুন ক্লাসটা তার জন্য কঠিন হয়ে যায়। সো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে পারলেই কাজটা করা আপনার জন্য সহজ হবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার